এখন প্রতিটা দিন একটা যুদ্ধ জয়ের মতো। আর বেশ কিছু দিন না, বেশ কিছু মাস ধরে তো আমরা একটা নতুন লড়াই লড়ছি, কিন্তু একটাই এখানে একটা প্লাস পয়েন্ট না বললে নয়, পজিটিভনেস যেটা আমরা বলি, আমরা কিন্তু জেতার পথে রয়েছি। আমরা কিন্তু সকলেই একই লড়াই লড়ছি, কিন্তু প্রশ্নের উত্তরের জন্য প্রতি মুহূর্তে আমরা কিন্তু এই অনুষ্ঠানে অপেক্ষা করছি। কারণ আমরা গত বেশ কয়েক মাস আগে কোভিড-19 করোনাকে যতটা ভয় পেতাম, এখন কিন্তু তার 80% ভয় আমাদের কমে গেছে। কেন কমে গেছে? আমরা চিনতে শিখে গেছি ভাইরাসটাকে, কিভাবে তার সাথে লড়বো সেটা আমরা জানতে পেরেছি। সেই কারণে আমাদের সমস্ত কিছু কিন্তু চলছে তাকে সাথে করে, সঙ্গী অবশ্যই না, কিন্তু যুদ্ধে আমরা জয়ী হব সেটি ভেবে কিন্তু আমরা এগিয়ে চলেছি। কিন্তু এত প্রশ্নের উত্তর বা এত সঠিক তথ্য আমরা পেলাম কার কাছ থেকে, তাকে আজও একবার কিন্তু স্টুডিওয়ে আমরা পেয়ে গেছি। আর প্রতি সপ্তাহের মতো একটা সপ্তাহ পরেই কিন্তু বহু প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই, আর বহু প্রশ্ন কিন্তু জমাও থাকে। আর বেশ কয়েক মাস যবে থেকে কোভিড-19 শিকার আমরা হয়েছি, তবে থেকে আমরা আলোচনা যেখান থেকেই শুরু করি, শেষটা গিয়ে কিন্তু সেই কোভিড-19 লিভার সংক্রান্ত বহু আলোচনা কিন্তু এই অনুষ্ঠানে আপনারা পেয়ে এসেছেন। ইভেন এই অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যেখানে কিন্তু ছোট থেকে বড় যে কোনো রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। তাই হয়তো এটি এমন একটা প্রোগ্রাম, শুধু আমরা নয়, সাধারণ মানুষ নয়, মেডিকেল বহু স্টুডেন্ট কিন্তু রয়েছে অনুষ্ঠানের সাথে, তাদেরও কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর ডাক্তারবাবু দিয়ে থাকেন। ঠিক এই সংক্রান্ত চলতে চলতে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরের জন্য তাকে আমরা পেয়ে গেছি। আপনারা সকলে কিন্তু দপ্তরে এটি জানতে চেয়েছেন। আমরা জানি যে কিভাবে কোভিড-19 প্রিকশন নেব, সাধারণ মানুষ আমরা জানি, বা কিভাবে এই রোগটির থেকে আমরা সরে থাকবো, বা যদি ইনটেক হয়েই যায়, আমরা এই রোগে আক্রান্ত হয়েও যায়, কিভাবে বেরিয়ে আসবো, তারপরে আমরা কি করে থাকবো। লাস্ট যে প্রশ্নটা আমাদের দপ্তরে জমা পড়েছে সেটি হচ্ছে যাদের প্যানক্রিয়াসের প্রবলেম রয়েছে, লিভার সংক্রান্ত এমন কিছু প্রবলেম, ফর এক্সাম্পল গল ব্লাডার অপারেশন হয়ে গিয়েছে, বা আমরা জানতে পেরেছি আমাদের মধ্যে গল ব্লাডার স্টোন রয়েছে, তাদের কি কোভিড-19 বেশি কাবু করতে পারে, বা তাদের কি প্রিকশন একটু এক্সট্রা কিছু নিতে হবে, এই সংক্রান্ত প্রশ্ন দিয়ে উত্তরের সাথে সাথে আজকে অনুষ্ঠান শুরু হবে। তার মানে এই নয় যে শুধু এই নিয়ে আলোচনা হবে, আলোচনা হবে আপনাদের সাথেও ফোনে লাইভ অনুষ্ঠান, যেহেতু যার যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কিন্তু প্রশ্ন করতেই পারেন। বহু মূল্যবান সময় নিয়ে যাকে পেয়ে যাই আমরা, আজও স্টুডিওয়ে কিন্তু আরো একবার পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার। স্যারকে সকলের তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আমি মাস্কটা করি। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভেচ্ছা জানিয়ে এবং এই ইচ্ছে জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। সবথেকে বড় উৎসবের যে মরশুম দুর্গাপূজা আগত প্রায়, এবং এইবারে তো মহালয়া অনেক আগে হয়ে গেছে, এখনও প্রায় এক মাস মতো সময় বাকি দুর্গাপূজার। তো সবাইকে আগাম শুভেচ্ছা জানাই, এবং এই যে মরশুম আসতে চলেছে তার মধ্যে আরও এই যে কোভিড নিয়ে একটা মহামারী চলছে, তো সেটাকে কি করে আরও দূরে সরিয়ে রাখা যায়, সেটা কি করে আমাদের ক্ষতি না করতে পারে, এই নিয়ে সমস্ত মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ভিজুয়াল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে। এবং আপনাদের কাছে একদম বিজ্ঞানীরা গবেষণা করে যা লেটেস্ট ইনফরমেশন সব আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, এই কারণের জন্য যাতে আরেকটু ভালো থাকা যায়, কোভিড সম্পর্কে ঠিকমতো জানলে পরে রোগটা মোকাবিলা করা অনেক সুবিধা হয়। তো সেই জন্য আজ থেকে ধরুন 6 মাস 7 মাস আগে যে কোনো আমাদের ভারতবর্ষে বলি বা পৃথিবীর যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে, তিনি এই রোগটি সম্পর্কে যতটুকুনি জানতেন বা যেভাবে আতঙ্কের মধ্যে ছিলেন, আজ কিন্তু তার জানার পরিধি বেড়েছে এবং আতঙ্কের পরিমাণ অনেক কমে গেছে। এবং আমরা এই রোগটা সম্পর্কে, তার স্বরূপ সম্পর্কে এবং তার চিকিৎসা, মানুষকে কি করে সুস্থ করে দেওয়া যায়, যারা অলরেডি
কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের কথা বলছি। তো কিভাবে সুস্থ করে দেওয়া যায় সে ব্যাপারে আমরা অনেক এগিয়েছি, এবং আমি যদি ভারতবর্ষের কথা ভাবি, আমি পৃথিবীর কথা পরে হবে, ভারতবর্ষের কথা ভাবি, তাহলে যেটাকে আমরা রিকভারি রেট বলি, অর্থাৎ কোভিড থেকে সেরে যাওয়া, সেটার পরিমাণ উপর্যুপরি বেড়েই চলছে। উল্টো দিকে কোভিডে খারাপ হয়ে মৃত্যু হওয়ার যে পরিমাণ পার্সেন্টেজ, সেটাও কমে প্রায় 1.5% বা তার কাছাকাছি চলে এসছে। এটা আরও নেমে যাবে। অর্থাৎ অন্য যে কোনো ধরনের ফ্লুতে যত মানুষ মারা যেতেন, এই 1.5% থেকে কমে যদি ওটা 1%-এর তলায় চলে আসে, তাহলে প্রায় কাছাকাছি এসে যাবে। মানে কোভিডটা তখন খুব আলাদা করে ভয়ের বস্তু, আতঙ্কের বস্তু আর থাকবে না, যেটা আমি বললাম যে আস্তে আস্তে কমে আসছে। কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনার যে মূল বিষয়বস্তু, একজন পেটের রোগের ডাক্তারবাবু হিসেবে আমাকে প্রশ্ন করেছেন। আমি তো যারা প্রশ্ন করেন তাদের নাম এখানে বলি না, কারণ একই প্রশ্ন অনেকের থাকে। তো যে ডাক্তারবাবু, আমার আগে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়েটাইটিসের রোগ হয়েছিল, আমি সেরে গেছি, প্রায় 8 মাস হয়েছে আমার প্যাঙ্ক্রিয়েটাইটিসের সেই ব্যথার কোনো অসুবিধে নেই। কোভিডের জন্য কি আমার কোনো স্পেশাল প্রিকশন, মানে আলাদা করে কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে? এইটা একটা প্রশ্ন এসছে। আর একজন প্রশ্ন করেছেন যে আমার ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল, আচ্ছা ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল বেশি আছে, কিন্তু আমার ডায়ালিসিস করার দরকার হয়নি, আমার জন্য কি প্রিকশন? আমি একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার, আপনি জন্টি কথা বলছেন নদিয়া থেকে? নদিয়া থেকে কে বলছেন? জন্টি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঝন্টুবাবু, হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। বলছি, আমার ডান সাইডে রাত্রে পেটে ব্যথা করে, নিচে একদম তল পেটে, ডান সাইডে, ডান দিকে কাটে শুলে ব্যথা করে প্রচন্ড। তো এই ব্যথার জন্য কোনো চিকিৎসা, কোনো পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবুকে দেখানো? ফটো করেছিলাম, কোনো কিছুই ধরা পড়েনি। হ্যাঁ, তাহলে ব্যথা কি কমে গেছে এখন? না, কমেনি। তো কমেনি। তো যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন তিনি কোনো নির্ণয় করেছেন, কোনো ডায়াগনোসিস করেছেন? তিনি কি কোনো ওষুধপত্র বলুন বা ওনার কাছ থেকে শুনেছেন যে কেন আপনার ব্যথা হচ্ছে? ওষুধ করে দেওয়ার পরে কোনো কিছু কমেনি, তো আমাকে বললো এরকম বড় ধরনের একটা রিপোর্ট করতে হবে, এক্সরে করতে হবে। আপনি তো বললেন যে আপনি বোধহয় আলট্রাসোনোগ্রাম করেছেন, কিছু ধরা পড়েনি, এই কথা বললেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এছাড়াও আরও কিছু রিপোর্ট করতে বলেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঝন্টুবাবু আপনার বয়সটা একটু বলবেন? রাত্রে জল খাওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে আমার প্রস্রাব হয়ে যায় ঘন ঘন। আমি বুঝতে পারছি। আপনার বয়সটা একটু বলবেন? 38। 38? 38। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোনো তামাকজাত দ্রব্য নেন, মানে স্মোক করেন বা তামাকু বা এরকম কিছু নেন না? কোনো রকম নেশা নেই? হ্যাঁ, আছে, মদ খাই। আচ্ছা আচ্ছা সিগারেট খাই। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ড্রিঙ্কসের ব্যাপারটা বললেন, এটা কি দিনে কতটা, দৈনিক কতটা আন্দাজ? 180 ml। 180 ml। আচ্ছা 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 আচ্ছা। এই 180 ml কি আমি হুইস্কি ধরবো না বাংলা ধরবো? 180 ml। হ্যাঁ, 100 ml কোনটা, এটা হুইস্কি ধরবো না বাংলা? যে ড্রিঙ্কসটা নেন, বাংলা নেন না হুইস্কি নেন? সব রকমই হয়। সব রকম। আচ্ছা, ঠিক আছে। আর সিগারেট দিনে কটা? সিগারেট দিনে কটা? সিগারেট বা কটা? 10-12টা হয়। 10-12টা। আচ্ছা, ঠিক আছে। 10-12টা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তাহলে আপনাকে ডাক্তারবাবু আপনার লিভার ফাংশন টেস্ট, এলএফটি করিয়েছিলেন? লিভার ফাংশন টেস্ট, লিভারের পরীক্ষা করিয়েছিলেন, রক্ত পরীক্ষা লিভারের জন্য? না, ওটা করিনি। ও আচ্ছা, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে আপনার কখনো এরকম হয়েছে একই সাথে একটু একটু জ্বর এবং পেটে ব্যথা, এই দুটো একসাথে? জ্বর,
জ্বর আসেনি আমার কখনো? কোনোদিন জ্বর হয় না, ঠিক আছে, ঠিক আছে। কোনোদিনও হয় না জ্বর। ব্যাস, আপনি যা বললেন এর পরিপ্রেক্ষিতে দুটো জিনিস মাথায় আসছে। একটা হচ্ছে যে আপনার ওই লিভার ফাংশন টেস্ট, এলএফটি, যেটা ডাক্তারবাবু হয়তো পরে করবেন মনে করেছেন, এখনো করাননি, এটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এবং প্যানক্রিয়াসের জন্য সিরাম অ্যামাইলেজ এবং লাইপেজ এবং সিআরপি পরীক্ষা। আপনি যেখানে, আপনি নদিয়ার থেকে কথা বলছেন? নদিয়ার কোথায় বাড়ি? আমি নদিয়া হরিণঘাটা, ও, হরিণঘাটা থেকে বলছেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানে চিকিৎসার বন্দোবস্ত আছে। আপনি একটু আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে, আমি যেটা বললাম, লিভার ফাংশন টেস্ট, সিরাম অ্যামাইলেজ লাইপেজ এবং সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এইগুলো সমস্ত রক্তের পরীক্ষা, এবং খুব আপনি যেখানে থাকেন কাছাকাছি করানো সম্ভব। একটু পরীক্ষা করে আগে দেখিয়ে নিন। আমার যেটা মনে হচ্ছে, এটা আপনার একটা প্যানক্রিয়াটাইটিসের শুরুর ঘটনা ঘটছে আর কি। এবং আপনি লক্ষ্য করবেন আপনার দিনের কোনো একটা সময় খাওয়ার ইচ্ছেটা অনেক কমে যায়, ঠিকমতো খেতে ইচ্ছে করে না। তারপর, হ্যাঁ কিছু বলবেন, বলুন। আর অ্যাসিড হয়ে যায়, যা খাই মাংস খেলে অ্যাসিড হয় না, মাছ ডাল খেলে অ্যাসিড হয়ে যায়। হ্যাঁ, মানে গলায় টক জল ওঠে। হ্যাঁ, টক জল ওঠে গলায়। আপনি একটু, টক হয়ে যায়। হ্যাঁ, যেটুকুনি পরীক্ষা করাতে বললাম এই মুহূর্তে সেটুকুনি একটু করানোর আছে। আর ড্রিঙ্কসের ব্যাপারে কিছু আমার বলার আছে, কিন্তু যতক্ষণ না রিপোর্ট করা হচ্ছে ততক্ষণ মুখে বলে লাভ নেই। আগে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে লিভারের ফাংশন কেমন আছে, প্যানক্রিয়াসের সিরাম অ্যামাইলেজ লাইপেজ এবং সিআরপি কি কোন জায়গায় আছে। একটু দয়া করে আপনি পরীক্ষা করিয়ে নিন এবং আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখুন। যদি কোনো দরকার হয় আমার হেল্পলাইনেও আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি তাহলে বিচ্ছিন্ন করছি লাইন। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ঝন্টুবাবু ফোন করেছিলেন নদিয়ার হরিণঘাটা থেকে। উনি যে প্রশ্নতে ওনার যা জিজ্ঞাসা ছিল, এর মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে, আমি আসলে আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা প্রশ্ন ছিল যে যাদের আগে প্যানক্রিয়েটাইটিস হয়ে সেরে গেছেন, অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস হয়ে সেরে গেছেন, যিনি প্রশ্ন করেছিলেন, এই ঝন্টুবাবুর কথা বলছি না, এই অনুষ্ঠানের শুরুতে আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, তিনি কিন্তু কখনো অ্যালকোহলিক ড্রিঙ্কস নিতেন না। তার প্যানক্রিয়েটাইটিসের অন্য কোনো কারণ, আমি প্যানক্রিয়েটাইটিস নিয়ে হয়তো পরে অনেক বিশদে আলোচনা করব, তখন বুঝবেন। প্যানক্রিয়েটাইটিসের সাথে ড্রিঙ্কস নেওয়ার অ্যালকোহলের সম্পর্ক আছে, এটা ঠিক কথা। কিন্তু যদি হিসেব করে দেখা যায় তাহলে বেশিরভাগ প্যানক্রিয়েটাইটিস যাদের হয়েছে তারা কিন্তু ড্রিঙ্কস নেন না, এটাও ঠিক কথা। তো সেটা অন্য সময় আলোচনা হবে। যেটা নিয়ে আমি বলছিলাম, এবং ঝন্টুবাবু প্রশ্নের উত্তর দুটোই একসাথে বলি। প্রশ্নটা ছিল যে যাদের অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস হয়ে সেরে গেছে তাদের ক্ষেত্রে এই কোভিড-19-এর জন্য কোনো বিশেষ প্রিকশন নেওয়ার আছে কিনা, বিশেষ ওষুধ খেতে হবে কিনা, খাবার দাবারে কোনো চেঞ্জ করতে হবে কিনা, পরীক্ষা নিরীক্ষা কিছু বেশি কিছু করার আছে কিনা, এইসব নিয়ে সব প্রশ্ন ছিল। আমি একটু পরিষ্কার করে বলে দিই, প্রশ্নকর্তা আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে ডাক্তারবাবু, কোভিডে তো শুনেছি যে শ্বাসের অসুবিধা হয়, মানে বুকের কষ্ট হয়, উনি এই কথা বলেছিলেন, আসলে শ্বাসের কষ্ট মিন করেছিলেন। তো প্যানক্রিয়াসকে কি বা লিভারকে কি কোভিড ভাইরাস আক্রমণ করে? প্যানক্রিয়াস বা লিভার কি কোভিড ভাইরাসে আক্রান্ত হতে পারে? প্রশ্নের দোতনাটা ছিল এরকম। আমি একটু ক্লিয়ার করে দিই। যদি একটা প্রশ্নের একটা উত্তর দিতে হয়, উত্তর হবে হ্যাঁ, কোভিড ভাইরাস প্যানক্রিয়াসকে, লিভারকে এবং কিডনিকে, এই তিনটে অর্গানকেই আক্রমণ করতে পারে। এই আক্রমণ কথাটা বাংলায় বললাম, ইংরেজিতে যদি অ্যাটাক বলি, এর মধ্যে বোঝার একটু ভুল হতে পারে। আক্রমণ আমি এরমভাবে যদি বলি যে এই তিনটে অর্গানই এফেক্টেড হতে পারে, তাহলে বোধহয় ঠিক হবে। কারণটা হচ্ছে এই, যদি আমি মেকানিজম চিন্তা করি যে কীভাবে প্যানক্রিয়াসের ক্ষতি হতে পারে কোভিড ভাইরাসের উপস্থিতির ফলে, আমি আক্রমণ কথাটা ব্যবহার করছি না, কারণ সত্যি আক্রমণ যাকে বলে ঠিক সেই ঘটনা ঘটে না। যেটা ঘটে সেটা হলো আমি শুধু প্যানক্রিয়াসটা নিয়ে এখন আলোচনা করছি। প্যানক্রিয়াসের ক্ষেত্রে কোভিড ভাইরাসের উপস্থিতিগত কারণে
কোনো কোনো প্যাঙ্ক্রিয়াস, কারুর কারুর প্যাঙ্ক্রিয়াস, এখানে একটা প্রশ্ন অবভিয়াসলি উঠে আসে যে যার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস আছে তার প্যাঙ্ক্রিয়াস কি, বা যিনি অনেক দিন ধরে অ্যালকোহল নিয়ে প্যাঙ্ক্রিয়াসের কোনো রকমের অসুবিধায় ভুগছেন তার প্যাঙ্ক্রিয়াসও কি। এগুলো আমি একটা একটা করে পরে বিশদে আলোচনা করব। আগে আমি ইন জেনারেল ব্যাপারটা একটু বলে দিই। তো কোভিড ভাইরাসের উপস্থিতিতে প্যাঙ্ক্রিয়াসে 2-3 রকমের প্রতিক্রিয়া হয়। প্রথম প্রতিক্রিয়া হলো যেটাকে আমরা বলি ইনফ্লামেটরি রিয়াকশন, প্রদাহজনিত সমস্যা দেখা যায়। অর্থাৎ কোভিড ভাইরাসের উপস্থিতির ফলে বিভিন্ন আমাদের দেহের যে বাইরে থেকে আসা যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে আমাদের তো একটা রক্ষা কবচ আছে, আমরা সেটাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলি। আমি আলোচনা যাব, একটা ফোন নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, আমি ডক্টর সরকার লাইনে আছি, আমার কথা শুনতে পাচ্ছেন? এখানে আসছে না কথা, লাইন বিচ্ছিন্ন করব যদি কথা না আসে। হ্যালো, এখানে কথা আসেনি। আমি যেটা বলছিলাম, তো আমাদের যে রক্ষা কবচ আছে, ইমিউন সিস্টেম আছে, সেটার রেসপন্স যদি এরকম হয় যে হঠাৎ করে খুব বেশি রেসপন্স হতে শুরু করলো, অর্থাৎ এটাকে এরকমভাবে ভাবা যেতে পারে যে আপনি ধরুন আক্রান্ত হয়েছেন বা আপনার কাছাকাছি একটা ছোট ডোরা কাটা কোনো জন্তু আছে, সেটাকে আপনি যদি বাঘ নয়, সেটা কিন্তু বাঘ বলে ভুল করেন, তাহলে আপনার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে আপনি খুব জোরে দৌড়তে শুরু করতে পারেন, কিন্তু পরে দেখা গেল হয়তো বাঘ ছিল না সেটা। ঠিক তেমনি আমাদের যে ইমিউন সিস্টেম, সেটা ওই কোভিড-19 প্রতিক্রিয়ায় খুব বেশি রিয়াকশান যদি করতে শুরু করে, তাহলে সেই ইনফ্লামেটরি যে রিয়াকশান হয় সেটা প্যাঙ্ক্রিয়াসকে এফেক্ট করতে পারে, এবং সেটা থেকে প্যাঙ্ক্রিয়েটাইটিস হতে পারে। এই প্যাঙ্ক্রিয়েটাইটিস হতে পারে এই কথা বলে ব্যাপারটা অতটা এক্সপ্লেন করা হয় না। আসল যেটা বলতে হবে সেটা হচ্ছে ওই ধরনের প্যাঙ্ক্রিয়েটাইটিসের ফলে প্যাঙ্ক্রিয়াসের ভেতরে আমরা জানি 2 রকমের টিস্যু থাকে, এক্সোক্রিন গ্ল্যান্ডস থাকে, এন্ডোক্রিন গ্ল্যান্ডস থাকে। এটা বোঝা মুশকিল, কিন্তু খুব সোজা করে বলতে গেলে এর মধ্যে যে এন্ডোক্রিন গ্ল্যান্ডস থাকে, যেগুলো থেকে সেগুলোকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে, যেটার থেকে ইনসুলিন তৈরি হয়, সোজা কথা। তো ওই ইনসুলিন তৈরির মেকানিজমটা ভেতরে ভেতরে বা তলে তলে অ্যাফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে যার কোনোদিন ডায়াবেটিস ছিল না, একটা কোভিডের প্রকোপ থেকে উঠে আসার পর দেখা যাবে যে তার ডায়াবেটিস মানে ব্লাড সুগার বেড়ে গেছে। তার কারণ ছিল কিন্তু ওই প্যাঙ্ক্রিয়েটাইটিস, যাতে একটু পেটে ব্যথা হয়েছে, একটু জ্বর হয়েছে, পরীক্ষা না করলে ধরা পড়তো না। অর্থাৎ অ্যাকিউট প্যাঙ্ক্রিয়েটাইটিস খুব দারুণভাবে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়েটাইটিস হয়ে কোভিডে মানুষ মারা যাচ্ছে, ঠিক এই রকম এভিডেন্স খুব কম, সেরকম নেই। যেটা মাল্টি অর্গান ফেলিওরের হয়, তার মধ্যে প্যাঙ্ক্রিয়াসও এফেক্টেড হতে পারে, কিন্তু সেটা অন্য ঘটনা, একদম অন্য ব্যাপার। কিন্তু শুধু প্যাঙ্ক্রিয়াস, যেখানে সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়েটাইটিস হলো, তার অনেক রকম রূপ আছে, সেই সব একদম খুব স্পেশালিস্ট ওপিনিয়নের ব্যাপার, সেই সব নিয়ে এখন কথা বললে সময় চলে যাবে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে কোভিড-19 প্যাঙ্ক্রিয়াস যদি এফেক্টেড হয়, তার ফলটা হলো সেরে যাওয়ার পরে ডায়াবেটিস উপহার পাওয়া। অর্থাৎ সেক্ষেত্রে কি হলো যে এই সুগার বেড়ে যাওয়ার জন্য সেইটাকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় এবং চিকিৎসার মধ্যে না রাখা যায়, তাহলে এই বেশি সুগার থাকাটা, ডায়াবেটিস মেলিটাস থাকাটা, ওই কোভিড-19কে আবার দেহের মধ্যে বেশি জোরদার করার ক্ষেত্রে হেল্প করতে পারে। অর্থাৎ যে যার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়েটাইটিস একবার হয়ে গেছে, বা যারা পরীক্ষা নিরীক্ষা করে এরকম যাদের ধরা পড়েছে যে যাদের সিরাম অ্যামাইলেজ লাইপেজ এবং সিআরপি বেশি আছে, ধরুন যারা ড্রিঙ্ক করেন তাদের জন্য বলছি, বা অন্য কোনো কারণে
অনেক সময় খুব ছোট পাথর বিভিন্ন জায়গায় হয়ে, পাথর বলতে গল ব্লাডারে যেভাবে পাথর তৈরি হয় সেইভাবে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টের মধ্যেও পাথর আসতে পারে। তো এরকম বিভিন্ন কারণের জন্য যদি দেখা যায় যে অ্যামাইলেজ লাইপেজ এবং সিআরপি বেশি আছে এবং যদি পাথরের জন্য এরকম ঘটনা ঘটে, তাহলে লিভার ফাংশনের যে বিভিন্ন প্যারামিটার আছে সেগুলোও এফেক্ট করে, সেটা পরের কথা। কিন্তু এই ব্যাপারে যদি ঘটনা ঘটে তাহলে সেই রুগীকে, যার আগে থেকে এরকম দুশ্চিন্তার ব্যাপার আছে যে তার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছিল বা প্যাঙ্ক্রিয়াস তার কোনো রকমভাবে অ্যাফেক্টেড আছে, তো তার জন্য কিন্তু যে ডাক্তারবাবুকে তিনি দেখান তার সাথে পরামর্শ করে কিছু অতিরিক্ত ওষুধপত্র এবং প্রিকশন নেওয়ার আছে। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কী ধরনের ওষুধপত্র ব্যবহার করা উচিত। তো ওষুধপত্র নিয়ে তো ডাক্তারবাবু যিনি দেখছেন তিনি বলবেন, আমি খালি একটা হিন্টস দিয়ে রাখি। সেই সব ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াসকে যতটা বিশ্রাম দেওয়া যায় ততটা মঙ্গল, ততটা ভালো। তো প্যাঙ্ক্রিয়াসকে বিশ্রাম কি করে দেওয়া যায়? বিশ্রাম দেওয়ার জন্য আমি একটু আগে বলেছি যে প্যাঙ্ক্রিয়াসের মূলত দু ধরনের কাজ আছে। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যালো, আমি ডক্টর, ও এটা কি, হ্যালো হ্যালো, পঙ্কজ ঘোষ দস্তিদার বলছিলাম। হ্যাঁ, একটু নামটা একবার বলবেন। পঙ্কজ ঘোষ দস্তিদার। হ্যাঁ হ্যাঁ, পঙ্কজবাবু, পঙ্কজ ঘোষ বলুন, বলুন, কোথেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছিলাম। বীরভূমের কোথা থেকে? বীরভূমের গ্রাম্য। ঠিক আছে, বলুন। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ ডাক্তার, আপনার প্রোগ্রামটা আমি ফলো করি, আমি অনেকদিন ট্রাই করেছি। আচ্ছা আচ্ছা। সময় হয়ে গেছে বলে আর কথা বলতে পারিনি। আমি আপনার প্রোগ্রামটা ফলো করি, খুব ভালো লাগে। আপনি মানে কোনো প্রবলেমটা একদম পুরো সম্পূর্ণ তুলে দেন মানে দর্শকদের কাছে। হ্যাঁ, ওটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ, ঠিক ঠিক, বলুন, আপনার যদি বক্তব্য থাকে বলুন, আমি শুনবো। হ্যাঁ ডাক্তার, আমার একটা প্রবলেম হচ্ছে, আমি যখনই কোনো কিছু খাচ্ছি আমার একটা গ্যাস টাইপের হয়ে যাচ্ছে। মানে আমি যদি টাইমে, আমার খুব একটা টাইমে খাওয়া হয় না যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে খাওয়া, এরকম কোনো টাইম টেবিল নেই। কিন্তু কোনোদিন আগে হয়ে যায় সেটা, কোনোদিন আবার হয়তো লেটও হয়। তো আমার একটা মানে কিছু খাওয়ার পরেই সেটা একটা গলা জ্বালা টাইপের হয়, মানে গলা একটা খাদ্যনালীতে একটা জ্বলন টাইপের একটা, যেমন হয় না একটা হ্যাঁ হ্যাঁ, তেতো তেতো ভাব। হ্যাঁ, তেতো ভাব, অনেক হ্যাঁ, জ্বালা ভাবও হয়, বুক জ্বালা, গলা জ্বালা হয়, এরকম হয়। গলা জ্বালাটা। আর একটু বমি বমি, মানে টকসা টকসা মতো লাগে। বমি অ্যাকচুয়ালি হয় না, আমার কোনো ভমিটিং টেন্ডেন্সি নেই। আচ্ছা আচ্ছা। তো মানে তেতো তেতো মতো লাগে। তো এটা থেকে কি কোনো পার্মানেন্ট কোনো সলিউশনটা তো কোনো কিছু পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। প্রথম হচ্ছে যে আপনার বয়সটা জানতে হবে। আমার বয়স 33 ইয়ার। আচ্ছা, আপনার একটু জানার ইচ্ছে আছে যে কোনো তামাকের সাথে সম্পর্ক বা অ্যালকোহলের সাথে কোনো সম্পর্ক, এসব কিছু আছে কিনা? মানে আমি একটু স্মোক করি বেশি। কটা সিগারেট? তাও দিনে এক প্যাকেটে একটু বেশি। তাহলে কি 12-14টা ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা ওভার হয়ে যায়। 10 প্লাস। আচ্ছা, আর ড্রিঙ্কসের ব্যাপারে কিছু বলার আছে? ড্রিঙ্ক না সেরকম খুব একটা না, অকেশনালি ওটা। আচ্ছা, আর আপনি গ্যাসের জন্য, মানে এখন তো সব মানুষ, প্রচুর মানুষ গ্যাসের জন্য ওষুধ খান এবং গ্যাসের ওষুধের নাম জানেন। হ্যাঁ, গ্যাসের ওষুধ খেয়েছি আমি, নাম বলবো না টিভিতে, কিন্তু এইটা খেয়ে আমি অ্যাকচুয়ালি যদি কোনো মানে যতক্ষণ খাচ্ছি ততক্ষণ। আচ্ছা, তো ওষুধেরও একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, তারপরে এটার আর কোনো ভ্যালিড থাকছে না। বুঝেছি। তো আপনার সেই ওষুধ কি এখনো চালু আছে? এখন তো মানে লোকাল ডাক্তারখানা যেগুলো, ডিসপেন্সারি গুলো আছে, ওগুলো থেকে কিনে খাই যেগুলো অ্যান্টাসিড জাতীয়। হ্যাঁ, তো ওগুলো মানে যতক্ষণ খাচ্ছি, ওই ধরুন 3-4 ঘন্টা তার অ্যাকশন রইলো, তারপরে আবার নরমাল হয়ে গেল। মানে আবার সেটা কি এখনো চালু আছে? সেই ওষুধ কি এখনো চালু আছে? চালু মানে ওটা এমার্জেন্সি, মানে খুব যখন আর সহ্য করতে পারি না তখন খাই। ও আচ্ছা আচ্ছা, চালু নয়। বুঝতে পারছি। আর শেষ প্রশ্ন আছে, আপনার কি এরকম কোনো মনে হয় যে আপনার পেটটা পরিষ্কার হয়ে গেলে আপনার এই হজমের ব্যাপারটা, বুক জ্বালা, গলা জ্বালাটা কমে যায়? না যেদিন পেট পরিষ্কার হয় না সেদিন বেশি হয়, এরকম কোনো চিন্তা হয় মাথায়? দিনে 2 থেকে 3 বার আমি মানে পটিতে যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি পেট একেবারে
বলবো না খারাপ, মোটামুটি ক্লিয়ার হয়ে ঠিক যায়। বুঝতে 2 পারছি, থেকে 3 বার আমি বাথরুম করি। বুঝতে per পারলাম। day। ঠিক ঠিক। তাহলে পঙ্কজবাবু এটা থেকে যেটুকুনি দাঁড়াচ্ছে, আপনার এই প্রবলেমটাকে আমরা জিইআরডি বলি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি। এটার দুভাবে মানে চিন্তা করা হয়। অনেক মানে সাধারণভাবে যখন প্রথম ওষুধ খেতে শুরু করেন তখন ভাবা হয় যে এটা একটা গ্যাসের রোগ, এবং গ্যাসের ওষুধ খেয়ে, যেটাকে আপনি একটু আগে বললেন অ্যান্টাসিড খেয়ে এটা কমে যাবে। আসলে রোগটা হচ্ছে এই যে নামটা বললাম গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। রিফ্লাক্স কথাটার মানে হলো যেটা স্টমাকে থাকার কথা, আপনার পাকস্থলিতে যে অ্যাসিড কাইন বলি আমরা, মানে অ্যাসিডিক সাবস্টেন্সটা থাকার কথা, সেটা পাকস্থলী থেকে উঠে আপনার ইসোফেগাস, আপনার গ্রাসনালী দিয়ে গলা পর্যন্ত চলে আসতে পারে। এবং সেই আসার কারণে টক জল, বুক জ্বালা, গলার কাছে কিছু আটকে থাকা, এই ধরনের সিমটম দিয়ে শুরু হয়, এবং সেটা সঠিকভাবে চিকিৎসা না করলে ওইভাবে চলে, এবং তারপর রোগটা বেড়ে ওর থেকে আরও অন্য অন্য প্রবলেম হতে পারে। এখানে একটা ছোট্ট কথা আমি বলে রাখি, আমাদের পাকস্থলীর ভেতরে অ্যাসিডিটির মাত্রা অত্যন্ত বেশি। যারা কেমিস্ট্রি পড়েছেন, যারা পিএইচ কথাটা বোঝেন, তাদের জন্য আমি বলতে পারি যে কত মানে 4-এর কাছাকাছি, কিন্তু এটা বলে লাভ নেই, কারণ পিএইচটা অনেকেই বোঝেন না। ওই জন্য আমি এইভাবে বোঝাতে চাই, মোটামুটি বাথরুম পরিষ্কার করার জন্য যে অ্যাসিড মিউরেটিক আমরা ব্যবহার করি, যেটাতে সাধারণ মাটির ওপরে মানে আপনার মেঝের ওপর পড়লে সাদা দাগ হয়ে যায়, তো আমাদের স্টমাকের মধ্যেও ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই একই জিনিস তৈরি হয়, এবং তার যে জোর সেটা প্রায় বাথরুম পরিষ্কার করা অ্যাসিডের কাছাকাছি। এই কথাটা বললাম এই কারণের জন্য যে পাকস্থলীর মধ্যে যেই অ্যাসিডটা রয়েছে, তখন আমাদের কোনো ফিলিং হয় না, কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না। কারণ হচ্ছে ঠিক এই যে বাথরুমের মধ্যে বাথরুমের মেঝেগুলো যে ধরনের টাইলস দিয়ে তৈরি, তাতে অ্যাসিডের পড়লে ক্ষতি হয় না। আমাদের পাকস্থলীর ভেতরে ওই টাইলসের মতো এক ধরনের মিউকোসা আছে, যারা অত্যন্ত বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্ট সহ্য করতে পারে। কিন্তু যেই আপনি পাকস্থলী থেকে ইসোফেগাসে গ্রাসনালীতে চলে গেলেন, সেখানে কিন্তু ওই প্রোটেকশনটা নেই। অর্থাৎ পাকস্থলীর মধ্যেকার কন্টেন্ট যদি আপনার ইসোফেগাস বা গ্রাসনালীতে উঠে আসে বা গলায় পৌঁছয়, সেখানে কোনো প্রোটেকশন নেই, যার জন্য ওইটা জ্বালা করা এবং তার থেকে ক্ষতি হওয়া, সেই জিনিসটা শুরু হতে থাকে। তার যে ইনিশিয়াল চিকিৎসা ওই অ্যান্টাসিড দিয়ে, সেটা হয়তো আপনাকে রিলিফ দেবে, কিন্তু আসল যেটা করতে হবে সেটা চিন্তা করতে হয়। ডাক্তাররা এইভাবে চিন্তা করেন যে ওর এই উঠে আসার ব্যাপারটা পাকস্থলীতে যেটা থাকার কথা, সেটা পাকস্থলী থেকে ইসোফেগাসে উঠে আসছে কেন। সব থেকে কমন কারণ 3টে। একটা কারণ হচ্ছে খাবার বা জল থেকে বিশেষ ধরনের ইনফেকশন, হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হওয়া, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে খুব বেশি মোটা হয়ে যাওয়া, এক্সারসাইজের অভাব, 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে আমাদের পাকস্থলী এবং আমাদের গ্রাসনালীর সংযোগস্থলটা একদম লম্বা মতো নয়, এখানে একটা এই রকম করা আছে, সাইফনের মতো করা আছে। তো সেই অ্যাঙ্গুলেশনটা যদি নষ্ট হয়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, একটা বিশেষ ধরনের হার্নিয়েশন আছে, সেই কারণে হতে পারে, সেগুলো অন্য গল্প পরে হয়তো বলবো। তো এই যে 3টে কারণ, এই 3টে কারণের মধ্যে একটা কারণ, 2টো কারণ বা 3টে কারণই একজনের থাকতে পারে। তো এই 3টের ক্ষেত্রে কোনোটাই ওই অ্যান্টাসিড খেয়ে সারবে না। অর্থাৎ লং টার্ম চিকিৎসার জন্য আগে নির্ণয় করতে হবে যে কি ঘটনার জন্য এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা হচ্ছে, এবং সেই মতো তাকে চিকিৎসা করতে হবে। একটু বোধহয় লেন্দি হয়ে গেল, আপনি শুনলেন, আপনার আমার বক্তব্য শুনলেন, আপনার কিছু বলার আছে? কিন্তু ডাক্তারবাবু, এর থেকে আমি একটা পেলাম, আমি হালে বলতে গেলে 2 থেকে 2.5 বছরের মধ্যে আমার স্বাস্থ্যটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। মোটা হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার তাহলে দেখতে হবে যে এই বুক জ্বালাটাও কি অতদিন 2-2.5 বছর, তাহলে একটা সিদ্ধান্ত আসা যায়। মোটামুটি এই বুক জ্বালাটা বলছি, তাও মোটামুটি 1 বছর 7-8 মাস হয়ে গেল। হ্যাঁ, তার মানে তারপরে শুরু হয়েছে। গ্যাসের ইয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই
ওইদিকে চলে যাচ্ছে। তাহলে ওই এখন যদি আপনি চিন্তা করেন ঠান্ডা মাথায়, দেখবেন আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন তাহলে এত অ্যান্টাসিড খেতে গেছি কেন। অ্যান্টাসিড খেলে সাময়িক মানে হ্যাঁ, তো দু ওই তিন তখনকার ঘন্টার মধ্যে তো অ্যাসিডটা কিছু না। নিউট্রালাইজ করে না, 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 নিউট্রালাইজ করে, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝবেন যে আসলে কারণটা মোস্ট প্রবাবলি, পরীক্ষা না করে বলা উচিত নয়, কিন্তু মোস্ট প্রবাবলি ওই মোটা হয়ে যাওয়ার কারণ, এবং হয়তো খাবার বা জল থেকে যদি ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার প্যালোরি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটাও একটা কারণ। তো আমরা আমাদের কাছে যখন রুগী আসেন তখন তারা ওষুধপত্র খেয়ে তারপর আসেন, মানে অ্যান্টাসিড ট্যান্সিড খেয়ে কিছুতেই কমলো না তখন আসেন। তখন আমরা এটাকে একটু তলিয়ে ভাবি, যেভাবে আমি বললাম সেভাবে ভাবি, এবং কি কারণে হচ্ছে চিন্তা করে ওষুধপত্র দিই। আমি যে 3টে কারণ বললাম এছাড়াও অন্য কারণও আছে, যেমন ধরুন বিশেষ কিছু ওষুধ লং টার্মে খাওয়া তার থেকেও হতে পারে, কিন্তু সেগুলো খুব একটা মানে বেশি মানুষের ক্ষেত্রে হয় না। যেগুলো কমন কারণ সেটা আপনাকে বিবৃত করলাম। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সাথে আমি পরামর্শ। এই বিষয় নিয়ে আমি খুব একটা ডাক্তারবাবুকে আমি সেরকম খুব একটা দেখাইনি, ওই লোকাল যে মেডিসিন সবগুলো থেকেই আমি ওষুধ নিয়ে এসে অ্যাকচুয়ালি খাই। কি ব্যাপারটা না, একটা গ্যাস অম্বল হয়েছে, ডাক্তারের কাছে একটু হসপিটালে চলে একটু যাবো। ডাক্তার দেখি না, ভালো হবে। দুটো কারণে ভালো, আমি একটু বলে দিই কেন ভালো। অনেকে ভাবেন যে ওই ডাক্তার তো একই ওষুধ দেবে, ওই গ্যাসেরই ওষুধ দেবে। অনেকে আমাকে ফোনে বলেন যে ডাক্তারবাবু আপনি তো ওই গ্যাসের ওষুধই দেবেন নাকি অন্য কিছু দেবেন, এইভাবে অনেকে প্রশ্ন করে। আমি সবার কথা শুনি এবং জবাব দিই, ওই জন্য অনেকে হয়তো সেইভাবে কথাও বলতে পারে। আমি এটা পরিষ্কার করে বলে দিচ্ছি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই রোগটাতে সাধারণত কোনো মানুষ মারা যায় না। এটা যে খুব বেশি ভয়ঙ্কর রোগ তা নয়, কিন্তু এই রোগটাকে যদি সারানো না যায় তার থেকে যা যা ঘটনা ঘটতে পারে তার মধ্যে অত্যন্ত মারাত্মক ফলশ্রুতিও আছে। আমি একটু এগোলে বুঝতে পারবেন। আমি একটু আগে বললাম যে 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 কারণ আছে তার মধ্যে একটা হলো হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থেকে হওয়া, যেটা খাবার বা জল থেকে আসতে পারে। তো এই ইনফেকশনে শুধু জিইআরডি হয় তা নয়, পুরুষ মানুষের বিশেষ করে যারা স্মোক করেন তাদের স্টমাকে আলসার হতে পারে, বা খুব ছোট ছোট রক্তপাতের কারণ হতে পারে। আমি আলসারটাকে একটু অন্যরকমের বললাম, সেটা অন্য প্যাথোলজি, যেটাই হোক। তো সেইটাও যদি না সারানো যায় তাহলে পেটে ব্যথা প্রথম শুরু, এবং একটা পার্সেন্টেজ, মানে সবার নয়, সব পুরুষ মানুষের হবে না, আর শুধু আলসারেই থেমে থাকবে, কিন্তু আলসারের পরের স্টেজ হচ্ছে গ্যাস্ট্রিক আলসার থেকে একটা ক্ষুদ্র পার্সেন্টেজ, যেটা 10% বা তার কম হতে পারে, যেটা কিন্তু স্টমাকের ক্যান্সার হতে পারে। অর্থাৎ একটা ছোট্ট রোগ, যেটা ওই গলা অম্বল, বুক জ্বালা, টক ঢেকুরের রোগ, যেটা প্রচুর মানুষের আছে, সেটা কিন্তু ওই স্টমাকের ক্যান্সারের একটা প্রথম সিমটম হতে পারে, বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে। তো সেই কারণের জন্য জিইআরডি প্রথম 2 মাস 3 মাস আপনি ওই দোকান থেকে ওষুধ নিয়ে খেলেন, ঠিক আছে, কমে গেল, অসুবিধা নেই। তাতে যদি না কমে তাহলে আপনার ডাক্তারবাবুকে দেখানোর দরকার আছে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে ডাক্তারবাবুকে দেখানোর দরকারের সঙ্গে আপনি নিজে একটা ছোট্ট পরীক্ষা নিজে করে নিতে পারেন, এবং খুব কম খরচের পরীক্ষা। সেটা হচ্ছে স্টুলের অকাল ব্লাড টেস্ট। স্টুলে যদি অকাল ব্লাড পজিটিভ আসে এবং তার সাথে এই জিইআরডি সিমটম থাকে, তাহলে ডাক্তারবাবুকে দেখানো মাস্ট, সঙ্গে সঙ্গে দেখাতে হবে। কারণ স্টুলে অকাল ব্লাড আসা মানে কোনো না কোনো জায়গায় কম করে একটু একটু রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? হ্যাঁ ডাক্তারবাবু, আর কিছু জিজ্ঞাসা? এটা করানো হয়নি আমার। একটু স্টুলের অকাল ব্লাড টেস্ট একটু করে দেখুন, যদি নেগেটিভ থাকে। আর স্টুলের অকাল ব্লাড টেস্টের একটু নিয়ম আছে, সেটা হচ্ছে 7 দিন কোনো রকমের আমিষ না খেয়ে পরপর 3 দিন পরীক্ষা করা। হ্যাঁ, 7 দিনের জন্য কোনো আমিষ খাওয়া বন্ধ রাখতে হয়, কারণ স্টুলের যে অকাল ব্লাডের পরীক্ষা আমরা করি এটাকে আমরা বলি ক্যালোরিমেট্রিক মেথড। তো ওই ক্যালোরিমেট্রিক মেথডে যদি আপনি মাছ মাংস খান, তাদের যদি কোনো ব্লাড থাকে সেটাও চেঞ্জ হয়ে অকাল ব্লাড হয়ে পজিটিভ দেখা যেতে পারে। তো সেইটা যাতে না হয় সেই জন্য নিরামিষ খেয়ে তারপরে পরপর 3 দিন করা উচিত। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না ডাক্তারবাবু, তাহলে আমি আমি এটার জন্য আমি লাইন এটা করিয়ে তাহলে আমি আরেকবার ফোন করবো হ্যাঁ আপনাকে। করবেন, ঠিক আছে। আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি। ও, ধন্যবাদ। ঠিক আছে। পঙ্কজবাবু বীরভূম থেকে ফোন করেছিলেন। উনি ফোন করবার আগে আপনাদের প্রশ্ন ছিল যে প্যাঙ্ক্রিয়াটাইটিস, যাদের অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস
রোগ হয়ে সেরে গেছে, তো তাদের জন্য বিশেষ প্রিকশন কোভিড-19 ক্ষেত্রে কিছু নেওয়া উচিত কি না। তো আমি বললাম যে কোভিড-19 প্যানক্রিয়াসকে, লিভারকে এবং কিডনিকে অ্যাফেক্ট করতে পারে। তার মেকানিজম বলতে গিয়ে আমি প্রথমে ইনফ্লামেশনের কথা বললাম, এবং সেটা আমাদের যে ইমিউন রেসপন্স তার পার্ট, যার জন্য আমি ওই ভাইরাস আক্রমণ করছে এই ধরনের কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করছিলাম। ভাইরাসের কারণে হচ্ছে এটা বলা যেতে পারে। তো এটা একটা প্রথম মেকানিজমের কথা বললাম। দ্বিতীয় একটা মেকানিজম আছে যেটা ভাইরাসের কারণে, সেটাও ইমিউন রেসপন্স, কিন্তু সেটা সিভিয়ার ইমিউন রেসপন্স, সাইটোকিন স্টর্ম আমরা বলি। তো সেই কারণে কি হয়, আমি 2-3 সপ্তাহ আগে এটা ছুঁয়ে গেছিলাম। রক্তের মধ্যে ছোট ছোট জমাট বাঁধা কণা দেখা যায়, ব্লাড ক্লটিং হতে পারে। খুব ছোট ছোট কণা, মানে প্রায় চোখে তো দেখাই যাবে না, মাইক্রোস্কোপে দেখার মতো একদম ছোট্ট রক্তকণা। সেগুলো প্যানক্রিয়াসের সরু ব্লাড ভেসেলগুলোর মধ্যে, রক্তবাহী নালীর মধ্যে গিয়ে রক্ত চলাচলে প্রভাব বিস্তার করতে পারে। রক্ত চলাচল কোনো কোনো জায়গায় বন্ধ করে দিতে পারে, যার ফলে প্যানক্রিয়াসের কোনো একটা অংশ, ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, তো সেই রকম অংশ রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাব সেখানে ঘটতে পারে। এবং আপনারা জানেন যে কোনো কোষ, আমাদের দেহের যে কোনো কোষ, সে যদি অক্সিজেন না পায় বা যতটা দরকার ততটা অক্সিজেন না পায়, তাহলে আস্তে আস্তে সেই কোষের প্রথমে ক্ষতি হবে, তারপরে সেই কোষটা নষ্ট হয়ে যাবে, সে কাজ করতে পারবে না। প্রতিটা কোষের কথা বলছি। এবার অনেকগুলো কোষ একসাথে থেকে তো বিভিন্ন কাজকর্ম করে, যেমন যেটাকে আমরা টিস্যু বলি। তো প্যানক্রিয়াসের মধ্যেও এরকম, ধরুন একটা জায়গায় যে যে ধরনের টিস্যু আছে সেটা যদি এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটাও একটা রাস্তা যেটা থেকে কোভিড-19 থেকে প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমি বললাম, এটা মূলত কি হয় যে ইনসুলিন তৈরি করে এই ধরনের যে কোষগুচ্ছ আছে, যেটাকে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, সেই ইনসুলিন তৈরি করার কোষগুলো থেকে ইনসুলিন তৈরি করার মাত্রা কমে যেতে পারে, এবং কমে যাওয়ার ফলে রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি হওয়া, অর্থাৎ ডায়াবেটিস রোগ উপহার পাওয়া কোভিড-19 কারণে। যাদের আগে অ্যাকিউট প্যানক্রিয়াটিস আছে তাদের জন্য এই কথা। এখানে একটা প্রশ্ন এসে যায় যে যাদের অ্যাকিউট প্যানক্রিয়াটিস কখনো নেই, তাদের ক্ষেত্রেও কি কোভিড-19 এই ধরনের ঘটনা ঘটতে পারে? উত্তরটা হচ্ছে তাদের ক্ষেত্রে চান্স অনেক কম। কেন কম আমি সে কথাটা বলবো, কিন্তু আমাকে একটা সংকেত দেওয়া হলো, আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। যে সময় 5 মিনিটেরও কম আছে। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী সবার জন্য আমার আজকে নিবেদনই যে এখন আর ফোন না করার জন্য, কারণ এই যে 5 মিনিট সময় আছে তাতে আমি এখানে লিখে এনেছি যে প্যানক্রিয়াসের এবং লিভারের, কিডনির ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব না, লিভারের ব্যাপারে এবং প্যানক্রিয়াসের ব্যাপারে যাদের আগে ধরুন জন্ডিস হয়েছে তাদের জন্য কোনো বিশেষ প্রিকশন নেওয়ার আছে কিনা। আমি আগে প্যানক্রিয়াসের ব্যাপারে প্রিকশন কী নেওয়ার আছে সেটা বলতে গিয়ে আগে মেকানিজমগুলো বললাম। একটা সাধারণ ইনফ্লামেশনের কথা বললাম, একটা ব্লাড ক্লটিংয়ের কথা বললাম। এক্ষেত্রে একটা বিশেষ টার্মস, মানে যারা ডাক্তারি পড়ছেন বা প্র্যাকটিস করছেন বা যারা মেডিকেল প্রফেশনে আছেন, আমার অনুষ্ঠান শোনেন, তাদের জন্য বলি, আমরা ডিআইসি কতটা ব্যবহার করি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এটা অত্যন্ত টেকনিক্যাল ব্যাপার, আলোচনা করতে গেলে পুরো একটা এপিসোড চলে যাবে। খুব ছোট করে বলতে গেলে, একদম যদি 1 মিনিটে বলতে হয়, তাহলে এটা এমন একটা ঘটনা যাতে রক্ত জমাট বাঁধতে গিয়ে, রক্ত জমাট বাঁধানোর জন্য যে আমাদের মেকানিজম আছে সেটা ব্যবহৃত হয়ে গিয়ে প্রায় শেষ হয়ে যায়। এটা থেকে কিছু বোঝা গেল না, আর একটু পরিষ্কার করে বলি।
ধরুন আমাদের রক্ত জমাট বাঁধানোর জন্য প্লেটলেটসের, রক্তের যে অনুচক্রিকা, প্লেটলেটস সে ভূমিকা আছে। তো ধরুন রক্ত জমাট আমাদের ব্লাড ভেসেলের মধ্যে হতে শুরু করলো, তার মানে কি প্লেটলেটগুলো ইউটিলাইজ, ব্যবহৃত হতে শুরু করলো। এবার এরম করে করে প্লেটলেট কাউন্ট অনেক কম হয়ে এমন জায়গায় এসে গেল যে রক্ত জমাট বাঁধাতে গিয়ে আসলে রক্তপাত হওয়ার একটা ঘটনা ঘটতে শুরু করে দিল, মানে যে কোনো জায়গায় রক্তপাত হতে শুরু করে দেবে। এটা একটা খুব সাংঘাতিক রকমের মেডিকেল এমার্জেন্সি। তো সেই ধরনের দিকে চলে যেতে পারে। আমি খালি এইটুকুনি, যারা মেডিকেল ওরিয়েন্টেড কোনো ব্যাপারের সাথে জড়িত আছেন তাদের দিয়ে দিলাম, একটু পড়ে নিলে বুঝতে পেরে যাবেন। তো সে ডিআইসিতেও একটা ঘটনা যেটা ডিআইসিকে ট্রিগার করতে পারে এই কোভিড-19। তো আমি তিনটে ব্যাপার বললাম, একটা ইনফ্লামেশনের কথা বললাম, একটা সাধারণ ব্লাড কোয়াগুলেশনের কথা বললাম, যেটা থেকে কিভাবে প্যানক্রিয়াস এফেক্টেড হতে পারে এবং কিভাবে ইনসুলিন তৈরি করে যে টিস্যু সিস্টেম, আমি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কথা বলেছি, তো সেইটা এফেক্ট হয়ে ব্লাড সুগার বাড়তে পারে সেটার কথা বললাম। আর একটা এক্সট্রিম কন্ডিশনের কথা বললাম, যেটা হলো ডিআইসি, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনের কথা বললাম। এই যে যাই বলি না কেন, তার যে অস্বার্থ মানে ফলশ্রুতিটা হলো এই যে প্যানক্রিয়াস, হ্যাঁ আমাকে আবার সংকেত পাচ্ছি যে হ্যাঁ 2 মিনিট সময় আছে, আমি একটু লিভারের ব্যাপারটা ছুঁয়ে যাব, আগামী দিনে হয়তো লিভারের ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। তা সেক্ষেত্রে প্রশ্নটা উত্তরের দিকে প্রথম কথা, ওষুধপত্রর ব্যাপারে কি করা যেতে পারে এটা ডাক্তারবাবু বলবেন। মূল ব্যাপারটা হচ্ছে প্যানক্রিয়াসকে বিশ্রাম দেওয়া। তো বিশ্রাম দেওয়ার জন্য প্যানক্রিয়াসের যে এক্সোক্রিন সিক্রিশন অর্থাৎ প্যানক্রিয়াটিক জুস, যেটা আমাদের হজম করার কাজে লাগে, কার্বোহাইড্রেট, ফ্যাট আমরা যেটা নিই এবং প্রোটিন যেটা আমরা খাই, সেগুলো হজম করার জন্য যে মূল এনজাইমগুলো সব প্যানক্রিয়াস তৈরি করে। তো এমন ওষুধ পাওয়া যায় যার মধ্যে ওই প্যানক্রিয়াটিক এনজাইমগুলো অনেকটা করে দেওয়া আছে। কিছুদিনের জন্য সেইটা খেলে প্যানক্রিয়াসকে আর ওই আমরা যখন খাওয়া দাওয়া করছি তার রেসপন্স হিসেবে ওই এনজাইম আর বেশি করে তৈরি করতে হবে না, কিছুটা প্যানক্রিয়াস বিশ্রাম পাবে। এইভাবে আমরা ভাবি। খাওয়া দাওয়ার মধ্যে যতটা পরিমাণ সিম্পল খাওয়া দাওয়া করা এবং খুব বেশি পরিশ্রমের কাজ না করা, এইগুলো করে প্যানক্রিয়াসের ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে। এবং ব্লাড সুগার দেখা, সংকেত পাচ্ছি যে 1 সেকেন্ডও সময় নেই, আমি খালি একটু 1-2 সেকেন্ড টাইম নিয়ে একটু একটা কথা বলে দিই। অর্থাৎ যেটা করতে হবে, যাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে তাদের ব্লাড সুগার চেক করতে হবে। যাদের আগে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে তাদের ব্লাড সুগার চেক করতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শে থাকতে হবে। তিনি এইসব পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে সুপরামর্শ দেবেন যাতে কোভিড-19 থেকে প্যানক্রিয়াসের রোগটা ট্রিগার না হয়। আজকে একদম সময় নেই, আমি ফিরে আসবো আগামী দিন। একদম। যে কথাটা বলার, অনেক প্রশ্ন উত্তর পাওয়ার সাথে সাথে আরো কিছু প্রশ্নের উত্তর আমাদের বাকি থাকছে, কারণ আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও পেয়ে যাব। সেই কারণে হেল্পলাইন নাম্বার রয়েছে কিন্তু ইউটিউব সার্চ করে প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে পারবেন। শুধুমাত্র আজকের মতো বিদায় জানাতে হচ্ছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাকে পরবর্তী অনুষ্ঠানে আবারও পেয়ে যাব সেই আশা নিয়ে আজকের মতো সকলকে বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।